প্রতিদিনই একটু একটু করে নিজেকে দেখি, প্রতিদিনই ক্ষণে ক্ষণে শিহরিত হই, এক অনন্ত দূরে প্রতিদিনই ধ্বংস হই। প্রতিদিন পাল্টাতে হয় বেঁচে থাকার নির্মাণ কৌশল। প্রতিদিনই সংলাপ, প্রতিদিনই খান খান নীরবতা, প্রতিদিনই সাজ ঘরে সারিবদ্ধ মিথ্যা জীবন। মাঝে মাঝে মেঘগুলো ভেঙে যায়, নতুন আকাশ থেকে রোদ আসে, ধুলো মেখে উড়ে যায় পরবাস রাত্রি। প্রতিদিন একটু একটু করে নিজেকে দেখি। কবি পার্থপ্রতিম বিশ্বাসের নিজের লেখা, নিজের ভাবনা, নিজের সংসার। আজকে কবির সাথে আমরা আড্ডা মারব, কথা বলব, আর আবশ্যিকভাবেই থাকবে কবির সৃজনশীলতার দর্শনের এক অন্য সঞ্চয়িতা। পার্থদা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। কেমন আছেন আগে বলুন। হ্যাঁ, ঠিক আছে। করোনা পিরিয়ডে যা থাকা যায়, কিন্তু না, করোনা পিরিয়ডে আপনি তো শিল্পী মানুষ, কবি সত্তার পাশাপাশি পার্থপ্রতিম বিশ্বাস তো প্রায় গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করতে যাচ্ছেন। সেটা নয়, হ্যাঁ, 14,000 প্রিয় 11,000 প্রিয় দর্শক, আপনারা জানেন যে কবি পার্থপ্রতিম বিশ্বাস কিন্তু একজন নামী চিত্রকর শিল্পী, যিনি নামী কিনা জানি না, তবে করছি, যিনি প্রায় 11,000 বইয়ের প্রচ্ছদ তৈরি করেছেন এবং প্রায় গিনেস বুক অফ ওয়ার্ল্ডে তার নাম যাচ্ছে। আমরা বাঙালি হিসেবে গর্বিত, অতএব সেই গর্বের কিছুটা প্রাথমিক পর্যায়ে তার একটা সূত্রতা করছে। ওই যে লকডাউন পিরিয়ডে কথা বলো না দাদা, তো লকডাউনের পিরিয়ডে তো আপনি একটা অন্যরকম কাজ করে ফেলেছেন, আমি কিন্তু জানি। এই রহস্যটা একটু দর্শকদের একটুখানি ফাঁস করি। লকডাউন পিরিয়ডে যেরকম আমাদের একটা সত্যি আমরা একটা অনেকেই সমস্যার ভেতরে ছিলাম, মানসিক যন্ত্রণা, পারিপার্শ্বিকতার ইত্যাদি, কিন্তু যারা সৃজনশীল মানুষ তাদের ক্ষেত্রে হয়তো একটু কিছুটা প্লাস পয়েন্ট হয়েছে। সেটা হলো এই লকডাউন পিরিয়ডে আপনি কিন্তু প্রায় দীর্ঘ কবিতা, ঠিকই বলেছেন, একদম দীর্ঘ কবিতা লিখেছেন। যে দীর্ঘ কবিতা প্রায় 50 পাতার দীর্ঘ কবিতা বলা যেতে পারে, 64 পাতার একটি দীর্ঘ কবিতা, 950 লাইন, এবং এটা 7,500 ওয়ার্ড, এটা একটা রেকর্ড। এবং সেইটা বোধ হয় এই যে জমে থাকা ব্যস্ততার যে অবসর পাওয়ার যে ইচ্ছা, সেটা থেকে হলো বোধ হয় নাকি? এটা একদম মানে জমে থাকা অবসরই বলতে পারেন। আসলে 5 মাস বাড়ি থেকে বেরোতে পারিনি। ছেলের অর্ডার, তুমি কিচ্ছু করবে না। প্রথম যেদিনকে বাড়ি থেকে বেরোই, যদি একটু অন্য প্রসঙ্গে বলি, প্রথম যেদিনকে বাড়ি থেকে বেরোই, আমার বাড়ির সামনে বাজার, আমি না হেঁটে যেতে পারছি না, কিভাবে হাঁটতে হয় ভুলে গেছি। আমি বিশ্বাস করবেন না, আমি রিক্সা করে গেছি, আবার রিক্সা করে বাড়ি ফিরে এসেছি। আমি দেখছি লোকে কিভাবে হাঁটছি। 5 মাস বাড়ির মধ্যে, একদম 5 মাস বাড়ির মধ্যে। সেই সময় এই লেখাটা আমি আস্তে আস্তে তৈরি করেছি। তবে দীর্ঘ কবিতা লিখবো বলে লিখিনি, এটা হয়ে গেছে। দেখলাম যে বড় হচ্ছে। কোনোদিন রাত্রি 4:30টার সময়, কোনোদিন ভোরবেলায়, কোনোদিন বিকালবেলায় মনে হচ্ছে লেখাটা আসছে, লিখে ফেলেছি। এভাবে দেখলাম কমপ্লিট। অর্থাৎ আপনি তো, আপনার একটা বড় প্লাস পয়েন্ট, আপনি তো নিজে এত বড় একজন শিল্পী মানুষ, বহু 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 বই, 11,000 বই তো কথা নয় আজকের ব্যাপারে, প্রায় 42 বছর ধরে। এই যে এতগুলো বছর ধরে বইয়ের যে বিষয়, বইয়ের যে ভাবনা, সেই ভাবনার পুরো বিষয়টাই কিন্তু একজন প্রচ্ছদ শিল্পী প্রাথমিক পর্যায়ে মানুষের কাছে, দর্শকের কাছে, পাঠকের কাছে সেটা পৌঁছে দেয়। ফলত এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে বোধ হয়, এই এত বইয়ের মূল পাণ্ডুলিপিও তো পড়তে হয়েছে। তো 90% তো পড়তেই হয়, আর কিছু পড়তে হয় না। 90% পড়তে হয়, 90% বই পড়ে নিতে হয়। এই যে 42 বছরের 4টে দশকেরও বেশি সময় ধরে ছবি আঁকার যে অভিজ্ঞতা, তার সাথে সাথে কবিতা লেখা, মূলত আপনি পেশাগতভাবে একজন চিত্রকর, নামী চিত্রকর পেশাগতভাবে, বাংলা সৃজনশীল পাঠক মহল, প্রকাশক মহল এক নামে আপনাকে চেনে। তো যখন এই কমার্শিয়ালি যখন ছবি আঁকা হয়, বাণিজ্যিকভাবে যখন ছবি আঁকা যখন হচ্ছে, এই ছবি আঁকা যখন 3 দশক 4 দশক আগে যখন শুরু করেছিলেন, তখন এই যে টেকনোলজিক্যাল যে সাপোর্ট, তার যে সিস্টেম, এটা বদলে গেছে। এখানে কি ছবির প্রকরণ বা ভাবনা কি বদলাচ্ছে? না, প্রকরণ বদলায়নি। তখন একটু অসুবিধা ছিল, এখন যেটা সুবিধা হয়ে গেছে, যেটা আমি বলি, তখন আমরা যখন ছড়ার ছবি আঁকতাম,
ছড়ার ছবিটা এঁকে তারপরে ছড়াটা হাতে লিখতে হতো। আচ্ছা, ধরুন চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কলম তলায় কে, তখন পুরো হাতে লিখতে হতো, বড় বড় টাইপ করে হাতে লিখতে হতো। এখন আমরা সেটা কম্পোজ করে নিচ্ছি, এখন সেটা আর্টফুল হয়ে গেছে, এখন সেটা পিটিএস হয়ে গেছে, এখন সেটা ডিডিপিও হয়ে গেছে। এগুলো হাতে লিখতে হয় না, রাত্রে বসে বসে স্কেল দিয়ে, তখন তো কোকুইল ব্যবহার করতে হতো, কোকুইল দিয়ে বড় বড় টাইপগুলো সাদা টাচ করে করে করতে হতো তখন। কিন্তু এখন সেই সুবিধাটা অনেক 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 ডেভেলপ হয়ে গেছে। ছবির উপস্থাপনের ক্ষেত্রে ছবি তো একটা কথা বলে। হ্যাঁ, ছবি অবশ্যই কথা বলে। ছবির উপর একটা বই চলে ছবির উপরে, এবং প্রচ্ছদের উপরে অনেক বই চলে। প্রচ্ছদটাকে না ধরলে তো বইটা সে তুলবে না। একটা পাঠক এসে প্রথমেই নজর দেবে তার প্রচ্ছদটা কিরকম আছে, তারপরে তার ভিতরটা দেখবে, তার আঙ্গিকটা দেখবে, তারপরে হয়তো কবিতা বই হলে দুটো পড়বে। এভাবেই একটা বই আমার মনে হয় ছেলেবেলে চলে যায়। আর বিখ্যাত বইগুলো তো প্রচ্ছদ কেউ দেখে না। একটা সুনীল গঙ্গোপাধ্যায়ের বই কিংবা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই কিংবা জয় গোস্বামীর বই প্রচ্ছদটা দেখেন। জয় গোস্বামীর বই সে তুলে দিচ্ছে, সেটা স্বনামেই সেটা থাকে। হ্যাঁ, সেটা কিন্তু তবুও আবার এটাও তো ঠিক, বিখ্যাত লেখকদের বইয়ের যখন একটা প্রচ্ছদ হচ্ছে, খুব স্বাভাবিকভাবে সেখানেও ছবির নির্মাণ কৌশল, ছবির নির্মাণ ভাবনা, সেখানে একটু সচেতন ভাবনা চিন্তা সেভাবেই করতে হয়, ডেভেলপটা সেভাবেই করতে হয়। যে আজকে একটা বিখ্যাত বইয়ের প্রচ্ছদ করছে, আমি সলিলদার কভার করেছি, জয়দার কভার করেছি, শীর্ষেন্দ্রের কভার করেছি, সবাই সলিলদার কভার করেছি। ওখানে একটা বিশেষ করে ভাবনা চিন্তা করতে হয়, এত বড় একজন শিল্পী লেখক করছে। হ্যাঁ, সরি শিল্পী বলছি, সাহিত্যিক, তার বইয়ের তো প্রচ্ছদটা একটু অন্যভাবে ভাবতে হবে। আচ্ছা, এরকম কি হয় যে মানে ধরুন খুব নামী একজন লেখক, তার উপন্যাসের একটি বই বেরোচ্ছে বা তার অন্য কোনো একটি বিষয়ের উপর একটি বই বেরোচ্ছে, সেটার আপনি প্রচ্ছদ করছেন, আপনাকে ভাবতেই হচ্ছে, কারণ এটার সাথে একটা ভাবতে তো হচ্ছে। আজকে আমার মনে হয় ধরুন আপনি দুজন আর্টিস্টকে দিয়ে কাজ করিয়েছেন, একটা বিখ্যাত সাহিত্যিকের তাদের পছন্দ হয়নি, তারপরে যখন কাজটা আমার কাছে আসে, আমার তখন বেশি আরো আনন্দ হয়। আমি এই কাজটাকে কীভাবে ডেভেলপ করে কাজটাকে আমি মানে দিতে পারবো ঠিকঠাক পাবলিশারের হাতে, তখন আমার খুব বেশি। এই ক্ষেত্রে শুধু কি পাবলিশার ছাড়াও অনেক সময় লেখকের সাথে নিশ্চয়ই একটু আলোচনা হয়? লেখকের সাথে যোগাযোগ হয়, ফোন নাম্বার নিয়ে তার সাথে কথা বলি যে আপনি কি ধরনের চাইছেন, বা আপনার বেসটা কি গল্পের বা উপন্যাসের বেসটা কি, ঠিক জিনিসটা যদি পেয়ে যাই তাহলে উপন্যাস করতে পারবো। সেটা তো একটা অভিজ্ঞতা। হ্যাঁ, অভিজ্ঞতাই হয়ে যায় অনেক সময়। আবার অনেক সময় সাহিত্যিকরা বা লেখকরা আমাকে ছেড়ে দেন যে আপনি যেটা করবেন সেটাই ফাইনাল হবে, সেভাবে ছেড়ে দেন। সেক্ষেত্রে সেই স্বাধীনতা। রিসেন্ট আমি একটা কথা বলছি, আমি গত সপ্তাহের আগে ভাত যখন কাঁদে, অদ্ভুত টাইপের একটা নাম পেলাম। আমি জীবনে কিন্তু এই ধরনের নাম পাইনি আর কি, কবিতার বইয়ের। ভাত যখন কাঁদে, আপনি কি কভার করবেন বলুন তো, কি প্রচ্ছদ করবেন? সে প্রচ্ছদ আমি মানে অ্যাপ্রুভ করেছি পাবলিশার্সকে, সে প্রচ্ছদ অ্যাপ্রুভ করি। ভাত যখন কাঁদে, আমি অবাক হয়ে গেছি নামটা শুনে। এরকম নাম আমি কোনোদিন শুনি, অন্য নাম হয় ভাত যখন কাঁদে। তার মানে এইটা ধরুন একজন লেখক যখন তিনি লিখছেন, তার তো একটা নিজস্ব শৈলী আছে। হ্যাঁ, অবশ্যই। তার একটা নিজস্ব দর্শন আছে। এই নিজস্ব দর্শন, নিজস্ব যে ভাবনা, এইটার সাথে তিনি তার বইয়ের শিরোনামে নামকরণ করছেন। হ্যাঁ, অবশ্যই। এই নামকরণের সাথে কিন্তু আপনার ছবিটা জুড়ে যাচ্ছে। হ্যাঁ, দুটো কবিতা আমাকে পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে, আমি পড়ে নিয়ে করলাম, ছবি করলাম। ওনার একবারই পছন্দ হয়ে গেছিল, ভীষণভাবে পছন্দ হয়ে গেছে। আচ্ছা, এরকম কি হয়, একটু উল্টো দিক থেকে বলছি, প্রিয় দর্শক আমাদের বিশিষ্টতা নেবেন না, এরকম কি হয় যে ধরুন এমন কোনো বই এলো, সেটা আপনি তো পেশাগতভাবে চিত্রকর, খুব স্বাভাবিকভাবে আপনার কাছে বই দিয়ে ছবির জন্য অপেক্ষাই করতে হয় রীতিমতো, তার কারণ বহু শিল্পী বহু সময় লাগবেই, তার কারণ আপনার পরপর কাজ থেকে। আচ্ছা, এরকম কি মনে হয় যে বা হয়েছে যে হয়তো এমন একটা বইয়ের প্রচ্ছদ পেলেন, প্রচ্ছদের ভাবনা পেলেন, কিংবা ধরুন নাম পেলেন, শিরোনাম পেলেন, যেটা ঠিক আপনার মানসিকতার সাথে খুব বেশি মিলছে না, কিন্তু কাজটা করতে? আসলে আমরা এই ব্যাপারটাকে মোটামুটি কমার্শিয়াল হিসেবে তো ধরি। আমি তো এই কাজটা করলে টাকা পাবো, আমার সেটা যদি শুনতে খারাপ লাগে তো ব্যবসা একটা না, আমার এটা, আমি এটাকে তো ব্যবসা হিসাবেই ধরি ব্যাপারটাকে, যে আমি এটাকে ছবি এঁকে খাবো, আমাকে সেটা করতেই হবে। কমার্শিয়াল আর্টিস্ট আমরা তো আর ফাইন আর্টিস্ট নই যে আমি যা ছবি আঁকবো সেই ছবি এক্সিবিশন করবো, তারপরে আপনার পছন্দ হলে আপনি কিনবেন। ওনাদেরকে পছন্দ করে আমাকে বিক্রি। তার মানে প্রস্তুতকর্তা যিনি, হ্যাঁ, প্রস্তুতকর্তা তার ইচ্ছাতেই
তার সাথে কিন্তু এইটার ভেতরেও এইটার করার সাথে সাথেই কিন্তু বোধহয় আপনার লেখাটা চলে এসে পার্থবাবু কিন্তু এটা একটা খুব সুন্দর কথা বললেন, যেহেতু তিনি পেশাগতভাবে একজন শিল্পী মানুষ, খুব স্বাভাবিকভাবে তার এই পেশাগত শিল্পীর সত্তার ভিতরে তিনি ছবি আঁকেন। পার্থবাবুর কাছে ছবি আঁকতে দিলেই খুব সহজেই সেটা পাওয়া যাবে, এটা একেবারে মনে করার মতো নয়। তার কারণ তার প্রচুর কাজের প্রেশার। সমস্ত বিখ্যাত সাহিত্যিক থেকে শুরু করে বিভিন্ন প্রতিশ্রুতি বা নতুন লেখক সাহিত্যিকদের বইয়ের প্রচ্ছদ তিনি করছেন। এটা করতে করতে বোধ হয় আমার ধারণা, সেটা আমরা নিশ্চয়ই জানবো, যে তিনি তার মতন করে বোধ হয় তার নিজের একটা লিখন শৈলী বা তার নিজের ভেতরের যে সৃজনশৈলীটা, অর্থাৎ কিনা লেখার যে দক্ষতার যে সূত্র, ছবি আঁকার পাশাপাশি সেটাকে বোধ হয় জারিত করে রেখেছিলেন এবং সেটাকে এটা চর্চিত করে রেখেছিলেন। আমাকে অনেকেই তাই বলে, একদম ঠিক, যে চিত্রশিল্পী বলে আপনি এই কবিতাটা এইভাবে করতে পেরেছেন। অর্থাৎ কিনা এটা কিন্তু একেবারেই বোধহয় সত্যি কথা এবং একেবারেই বোধহয় কি জীবন দর্শন। কিন্তু এই জীবন দর্শনকে চলতে গিয়ে, এই জীবন দর্শনের কাজটা করতে গিয়ে তাকে কি তার শৈল্পিক সত্তা আর এদিকে সাহিত্য সত্তার ভেতরে কোনো সংঘাত, কোনো মানসিক দর্শনের বিভেদ বা কোনো রকম অন্য ভাবনার সংঘাত চলেছে, এইটা কিন্তু জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সাথে থাকুন। প্রচার না, গানের প্রসারে যে সমস্ত সঙ্গীত শিল্পীরা উৎসাহী তারা সাধু। আজকের গান ভালোবেসে যোগাযোগ করুন 8910397630। আজকের গান ভালোবেসে। আজকের গান, আজকের গান ভালোবেসে গান। বিরতির পর ফিরে এলাম। আজকে আমাদের অতিথি বিশিষ্ট চিত্রকর, চিত্রশিল্পী এবং অবশ্যই বিশিষ্ট কবি পার্থপ্রতিম বিশ্বাস। আমাদের খুব প্রিয় কাছের মানুষ পার্থদা। যেটা হচ্ছিল কথা, যে ওই যে প্রতিদিন প্রত্যেকটা ক্ষণে পেশাগতভাবে কিন্তু আপনি সাহিত্যের সাথে জড়িয়ে আছেন। নতুন জিনিস তৈরি হচ্ছে, নতুন জিনিসের প্রাথমিক আঁতুর ঘরের প্রাথমিক শিল্পী কিন্তু আপনি। প্রচ্ছদ তৈরি করছেন, লেখা হচ্ছে। আমি আপনার প্রশ্নের আগে আমি উত্তরটা দিই, যেটা হচ্ছে যে আমাকে কোনো পাবলিশার বা প্রকাশক আমাকে বাঘের ছবি আঁকতে দেবে, আমাকে কিন্তু বাঘের ছবিটা আঁকতেই হবে, তারপরে আমি টাকাটা পাবো। কিন্তু কবিতার ক্ষেত্রে কিন্তু আমি সেখানে কোনো কম্প্রোমাইজ করবো না, সেটা আমার একদম ফাইন আর্টসের ব্যাপার। কবিতাটাও ফাইন আর্টের ব্যাপার। আমি আমার মতো করে ছবি আঁকবো, আমার মতো করে কবিতার ছবি আঁকবো, কিন্তু বাঘের ছবি আমাকে আঁকতে হবে, তবে আমি টাকা পাবো। এটা বোধহয় একটা উদাহরণ দিলে বোধহয় ভালো লাগবে। মানে যখন সৃজনশীলতার ক্ষেত্রে বাঘকে আমি শার্দুলও বলতে পারি, বাঘও বলতে পারি। সেখানে আমি যদি ভূতের ছবি আঁকি তাহলে কিন্তু পাবলিশার আমাকে টাকা দেবে না, কিন্তু কবিতার ক্ষেত্রে কিন্তু আমি সমস্ত জায়গায় আমি বিচরণ করতে পারি। এই যে ধরুন কবিতা তো একটা জীবনের অন্য রকমের একটা মার্গদর্শন। অবশ্যই জীবনের একটা অন্যরকম ক্ষেত্রভূমি। এই ক্ষেত্রভূমিতে দাঁড়িয়ে যখন একজন চিত্রকর তিনি তার মতন করে কবিতাটা লিখছেন, প্রত্যেকটা শব্দই এক একটা ছবি হয়ে আসে। অবশ্যই আসে। বিশেষ করে যারা চিত্রশিল্পী আমি দেখেছি, বর্ণেন্দু পত্রিক মানে কবিতা পড়ে দেখেছি, প্রত্যেকটাই যেন একটা মানে ছবি হয়ে গেছে। আমি কাউকেই ছোট করছি না যে তাদের কবিতা ছবি হয়নি, কিন্তু বিশেষ করে যারা চিত্রশিল্পী তাদের কবিতা, সেটা বোধহয় ওই দৃষ্টি আর দৃষ্টিপাত বা দৃষ্টিকোণের বোধহয় একটা প্রকরণ ভেদ থাকেই বোধহয় আছে এখানে। যেহেতু আপনি দীর্ঘদিন কলেজ স্ট্রিট পাড়ায় অত্যন্ত পরিচিত মুখ, অত্যন্ত কাছের মানুষ লেখকদের কাছে, সাহিত্যিকদের কাছে, আচ্ছা এখানে আমার একটু দরকার, যেহেতু আপনি কবিতা নিয়েও কাজ করেন, নিজে তো কবি বটেই, যে কবিতা বর্তমান ক্ষেত্রে, কবিতা তো বিগত 5টা দশক 6টা দশকে কবিতার একটা নানা রকম একটা বদল ঘটে গেছে। ওটা পড়া হয়েছে, প্রচুর রকমের গবেষণা হয়েছে, প্রচুর রকমের এখনো হচ্ছে, এটা হচ্ছে আগামী দিনও হবে। কিন্তু এই যে আধুনিক কবিতা, মানে আমরা সেই অর্থে আধুনিক কবিতা বলতে যেটাকে বোঝাই বা যেটা বোঝাতে চাই, তো সেই আধুনিক কবিতার যে শব্দের যে বিন্যাস, শব্দের যে ভাবনা, শব্দের যে প্রকাশ, সেটা কি কিভাবে বদল হচ্ছে? এখানে একটা ব্যাপার আছে, ধরুন আজকে রবীন্দ্রনাথ ঠাকুর যা লিখে গেছেন, এরপরে তো কোনো কিছু লেখা যায় না। ঠিক, রবীন্দ্রনাথ ঠাকুর যে লিখে গেছেন, তারপরে তো স্বাভাবিক আসলে ভাঙতে হচ্ছে, আমাদের এখন ভাঙতে হচ্ছে। আমি 20 বছর আগে যে কবিতাটাকে যেভাবে ভেঙেছিলাম বা যে বইটা যেভাবে ভাঙা হয়েছে, আজকে কিন্তু ভাঙতে চলে, আমি আজকে প্রায় আমার 7টা বই আমার কিন্তু ভাঙতে আমি শেষে চলে এসেছি, শুধু ভেঙে যাচ্ছি, নিজেকেই ভাঙা আর কি, এর মধ্যে নিজেকেই ভাঙা। তার মানে ভাঙা এবং পুনর্নির্মাণ এবং সেই নির্মাণকে আবার ভাঙা, নির্মাণকে আবার ভাঙা পুনর্নির্মাণ।
এখন আমার এই প্রথম কবিতা বা দ্বিতীয় কবিতার বই আমার মনে হয় যে এটা আরো ভালো হতো যদি আরো বেশি ভাঙতো। এখন মনে হয় এই যে ভাঙা, তখনকার যে সময়কার সেটা ঠিক ছিল। ঠিক ছিল। এই যে নতুন শব্দ আবার আজকে যেটা লিখছি সেটা হয়তো 20 বছর পরে ভাববো হয়তো যেটা কি লিখেছিস এটা কত ভালো যেত। আচ্ছা, এই যে অন্বেষণ, একটা কবিকে তো অন্বেষণ করতে হয় অবশ্যই। এই যে কবিকে যে অন্বেষণ করে খোঁজা, শব্দ খোঁজা, শব্দকে শব্দের উপরে শব্দকে প্রয়োগ করা, এমনকি শব্দকে আক্রমণ করাও প্রয়োগ করা, শব্দের প্রয়োগটাই তো মূল ব্যাপার। দলিত রোদ, এখন এই যে শব্দটা আমরা ব্যবহার করছি, দলিত রোদ বলে কিছু হয় না, কিন্তু আমরা প্রয়োগ করছি দলিত রোদ, কিন্তু আগে এটা ব্যবহার করতে পারতাম না, এখন ব্যবহার করছি। আরও একটা কথা যেটা হলো যে আমাদের রবীন্দ্রনাথের প্রসঙ্গ যখন এলোই, তো স্বাভাবিকভাবে পরবর্তী পর্যায়ে রবীন্দ্র পরবর্তী পর্যায়ে কবিতা নিয়ে যে ধরনের চিন্তন শৈলীর আমাদের যে পরিবর্তনটা হয়েছে, কাজ হয়েছে, কল্লোল যুগ, তারপরে পরবর্তী পর্যায়ে সুনীল দারাজের আমরা যে ধরনের কাজগুলো করলেন, এখন বর্তমান সময় এটাই যে একটু আগে আপনি বললেন না যে দলিত রোদ বা এই ধরনের শব্দের যে প্রকাশ, অর্থাৎ এই বিশেষণের নিয়ে যে খেলা করা, আমি যদি বলি খেলা করা, তো সেইটাকে বোধহয় অতটা সাহস বোধহয় তখন ছিল না, নাকি? না, তখন সাহস ছিল না, তখন এই জায়গাটা খুব সহজভাবে লেখাটা হতো। খুব আমি দেখেছি, আমি পুরোনো দিন আমার জ্যাঠামশাই লেখাগুলো পড়ে রেখেছি, তারও আগেকার পিরিয়ডের কথা বলছি, তো আমার জন্য খুব সহজভাবে লেখা হতো। সেই সহজটা কিন্তু ভাঙতে আজকে এই পর্যায়ে এসছে, এরপরে আরো ভেঙে যাবে। আচ্ছা, এই সহজের আপনার কথা ধরেই বলি, তার মানে এটা ঠিক যে সহজতর হচ্ছে, কিন্তু অনেকেই বলেন, প্রিয় দর্শক আমার ধৃষ্টতা নেবেন না, অনেকেই যেটা বলেন যে কবিতার ক্ষেত্রে, বিশেষ করে আধুনিক বাংলা কবিতার ক্ষেত্রে একটা অদ্ভুত জটিল শব্দের প্রয়োগ বা জটিল শব্দের একটা বিন্যাস এবং তার একটা মায়ার জাল বোধহয় তৈরি, তো সেই মায়ার জালটা কি সত্যি পাঠকের কাছে পৌঁছতে পারে, নাকি পাঠক সেই মায়াজালকে ছিঁড়ে কবিতার বা কবির ভেতরের যে অন্তঃসত্ত্বার যে বিন্যাস তাকে আরো অনেক বেশি নিভৃতভাবে প্রকাশ্যে অথবা অন্য রকমভাবে নিজের মতন করে নিয়ে নিতে পারে? আপনি কি বলেন? কবিতার ব্যাপারটা কি জানেন তো, আসলে আমি যে সময় যে পিরিয়ডটাতে কবিতা লিখছি, সেই সময় যে আমার অবস্থা, মনের অবস্থার উপরে কিন্তু আমার কবিতাটা তৈরি হচ্ছে, একদম মনের অবস্থার উপরে। আমি সেই মনের কীরকম পরিবেশ বা পরিস্থিতি ছিল তার উপরে কিন্তু কবিতাটা তৈরি হচ্ছে। এখন আপনি যেমন কবিতাটা সমালোচনা করতে যান, আপনি কিন্তু আমার মনের অবস্থাটা বুঝতে পারবেন না কী অবস্থার মধ্যে আমি ছিলাম। এটাই কিন্তু মন একমাত্র কবি উত্তর দিতে পারবে যে আপনি কেন এইভাবে লিখেছেন বা এই লেখাটা আপনার কেন এইভাবে। আবার উল্টো দিক থেকে একজন পাঠক সত্তা হিসেবে যদি পাঠকতা বলি, যে সেটা ধরুন অনেক কবিতার ক্ষেত্রে এটা আপনি একদম ঠিক কথা বললেন যে কবি যখন তার মতন করে লিখছেন, তখন তিনি তার যে মানসিক দর্শন, তার যে মানসিক সেই সময়কার যে অবস্থান, সেই অবস্থান নিয়ে তিনি তার মতন করে কবিতাকে নির্মাণ করছেন, ঠিক কথা, একটা নতুন জিনিস তৈরি হচ্ছে। কিন্তু একজন পাঠক তার তো সবসময় সেই দায়বদ্ধতা থাকে না, সেই দায়বদ্ধতা তার কোনোদিনই থাকে না। কবিকে আবিষ্কার করতে হবে, তার নিজের মনন দিয়ে আবিষ্কার করে নিতে হবে কবি, এটা হচ্ছে আমার মনে হয়। এই ক্ষেত্রে এই যে ধরুন অনেক সময় যেটা হয় যে কবিতা তো কবিতার মতন করে এগোচ্ছে, কবিতার মতো করে এখন তো কবিতা এখন হাইকু স্টাইলেও চলে গেছে। হাইকু তো এক লাইনের কবিতা হচ্ছে, হাইকু স্টাইলে কবিতা হচ্ছে, লিমিরিক হচ্ছে, কবিতা খুব কম হচ্ছে। এই যে দীর্ঘ কবিতা, আপনার এই যে 64 পাতার যে দীর্ঘ কবিতা, যেটা প্রদর্শক এই কবিতাটা নাম দেওয়া, যদিও এটাকে বই আকারে এখনো প্রকাশ আসেনি, কিন্তু আমরা যারা পাঠকদের খুব কাছের মানুষ, যারা এই বিষয় নিয়ে কাজ করছেন এবং অতি অবশ্যই বিশিষ্ট সাহিত্যিক লেখকরা তারা এই পাণ্ডুলিপিটা পড়েছেন, শ্রাবণ কেয়া। আপনার নাম শুনেই বুঝতে পারছেন শ্রাবণ কেয়া, এই নামটার ভিতরে যে কি অদ্ভুত গভীরতার একটা অন্য স্তরের কথার একটা অনুরণন রয়েছে। শ্রাবণ কেয়া কিন্তু জীবনের একটা অন্য দর্শনকে, একটা অন্য মাত্রাকে খুঁজে নেওয়ার একটা চেষ্টা, এটা মানব প্রেম আর প্রকৃতি প্রেমকে একসাথে দেখানো। এই যে মানব প্রেম এবং প্রকৃতি প্রেমকে দেখিয়ে নেওয়া, প্রেম তো শাশ্বত, প্রেম শাশ্বত, এই শাশ্বত মিলিয়ে পাঁচ করা হয়েছে, দুটো মিলিয়ে পাঁচ করে এই যে একটা কবিতা তৈরি হচ্ছে, কবিতা মতন করে এগোচ্ছে। একটা প্রশ্ন ভীষণ জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, সেটা হলো যে এই যে যখন লেখাটা শুরু হয়েছিল তখন এই মানসিক অবস্থান, চতুর্দিকের একটা আবহাওয়া চলছে, এই আবহাওয়া, এই পরিবেশ, এই আবহ, এটা কি এই একটা সৃষ্টি হয়েছে? এই সৃষ্টিটা তো একটা অসাধারণ সৃষ্টি হয়েছে এবং প্রিয় দর্শক আপনারা শুনে খুশি হবেন,
এই শ্রাবণকে কিন্তু চলচ্চিত্রে রূপান্তরিত হচ্ছে। এটা চলচ্চিত্র হতে গেছে, তার প্রাথমিক প্রস্তুতি চলছে, কাজকর্ম শুরু হ্যাঁ, হয়ে এটা গেছে। খুব ভালো খবর। এটা একটা অত্যন্ত ভালো খবর, আমাদের কাছে খুব গর্বের খবরও দীর্ঘ বটে। কবিতার তো দীর্ঘ কবিতা থেকে চলচ্চিত্রায়ন এটা কিন্তু খুব খুব কম কম কথা। হয় আর কি, খুব হ্যাঁ। কম হয়। খুব কম। আমরা জয়দার অবশ্য দীর্ঘ কবিতা থেকে নাট্যায়ন দেখেছি, যারা বৃষ্টিতে যারা বৃষ্টিতে লিখেছিল লিখেছিলাম। তো এই যে প্রতিদিনই যে লিখেছেন এই আবহের ভেতরে, যে নিজেকে নিজে বন্দি রেখেছেন, এই বন্দিত্বটা অনেক ক্ষেত্রে আপনাকে বোধ হয় অনেকটা অফুরান ভাবনা বা অনেকটা অফুরান একদম অন্যভাবে অন্য জগতে ভাবে ঢুকতে হয়েছে। ভাবনার একটা সুযোগ করে অন্য দিয়েছে না? জগতে ঢুকতে হয়েছে। না, সেটা সুযোগ করে দিয়েছে তো। অন্য জগৎ, একদম অন্য জগতে আমি যখন বলিনি, আমি যখন তপতির সাথে কিছুক্ষণ বলে আমার একটা ক্যাসেট আছে, হুম। আপনি জানেন কিনা আমি জানেন জানি তো, হ্যাঁ, সেটা আমি পেয়েছি, আমার কাছে আছে ওর সঙ্গে। আপনি পেয়েছেন, হ্যাঁ। ওটাতে আবৃত্তি করেছিলেন সতীনাথ বাবু, শিলাদি। শিলা মজুমদার। তিনি তো কেঁদেই ফেলেছিলেন recording এ। শিলা মজুমদার যখন স্টুডিওতে রেকর্ডিং করছেন, সেটা দিয়ে 15 মিনিট কেঁদে ফেললেন, জানেন তো। বলে তুমি এটা লিখলে কি করে? জানি। মেয়ের যে মনের অবস্থান তুমি কি করে এভাবে লিখলে? আমরা দ্বিতীয়টা হয়ে গেছি, আমি তখন মেয়ের মধ্যে ঢুকে গেছি। আসলে কবিতাটা কি জানেন তো, প্রশ্ন উত্তর। একটি ছেলে কুণাল, সে প্রশ্ন করছে, আর মেয়ে তপতি সে উত্তর দিচ্ছে। প্রশ্ন উত্তরের মাধ্যমে প্রেম, এই যে ব্যাপারটা, মানে তখন সেটা দিয়ে কেঁদে দিয়েছে। জীবনে তার মধ্যে ঢুকতে হচ্ছে তো আমাকে। জীবনের একদম তার আসলে মধ্যে জীবনের ঢুকতে প্রত্যেকটা জীবনে এই প্রেমটাই কিন্তু একটা প্রশ্ন উত্তরের স্তরেই কিন্তু মানুষের পৌঁছয়। সেই প্রেমের ভেতরে থাকে যাতনা, সেই প্রেমের ভেতরে থাকে বিরহ, সেই প্রেমের ভেতরে থাকে প্রাপ্তি অপ্রাপ্তি, মান অভিমান, এবং সবকিছু মিলে, আবশ্যিকভাবেই কিন্তু একটা ভালোবাসা। কিন্তু অবশ্যই। এটা খুব একটা অত্যন্ত দামি কথা, এই প্রশ্ন এবং উত্তর। এই সদুত্তর অনেক সময় অনেক প্রশ্নের ক্ষেত্রে পাওয়া যায় না, আবার অনেক সদিচ্ছার ক্ষেত্রভূমিতে অনেক সৎ প্রশ্ন অনেক সময় পাওয়া যায় না। সেটাই বোধহয় একজন কবিকে নাড়া দেয়। অবশ্যই, একদম ঠিক কথা বলেছেন, একদম যথার্থ কথা, কবির ক্ষেত্রে যথার্থ কথা। পার্থদা, এই যে আমি মাঝে মাঝে আপনাকে আমার একটু অন্যরকম লাগে, মানে আপনি তো চিরবহিমিয়ান মানুষ, অন্তত মানসিকভাবে আমি মানসিকভাবে আপনি চিরবহিমিয়ান মানুষ, এবং সেই বহিমিয়ানতার সাথে সাথে আপনার ছবি বদলায়, আপনার ছবির কনসেপ্ট বদলায়, আপনার ছবির রং বদলাচ্ছে, এবং আপনি অনেক শুধু আধুনিক না, আপনি অত্যাধুনিক। আপনি এই বয়সে এসে দাঁড়িয়েও আপনি অনেক বেশি আধুনিক চিত্রকল্পের সাথে সংযুক্তকরণ থাকতে ভালোবাসেন। পরে কবিতা এবং ছবি, ছবি অবশ্যই অবশ্যই আপনাকে একটা বাণিজ্যিক একটা বৃহৎ, আমি যদি নেম অ্যান্ড ফেম দুটোই যদি বলি, সেটা আপনার কাছে এসেছে প্রচুর পুরস্কার, প্রচুর মানুষের কাছাকাছি আসা, ভালো লাগা, ভালোবাসা। কিন্তু এটা কি নিভৃত প্রেম কবিতা কেন? আসলে কি জানেন তো, কবিতা আর ছবি, ছবিতে 7টা রং, কিন্তু কবিতায় বহু রং। এক কথায় উত্তর, কবিতায় কিন্তু বহু রং। প্রিয় দর্শক, আমরা আজকে পার্থদার সাথে কথা বললাম, আসলে ঠিক কথা বললাম না, আসলে আমরা এই কবিতা, ছবি, সৃজনশীলতার শিল্প, শৈল্পিক, এই সমস্ত ভাবনা নিয়ে আমরা একটু নিছক আড্ডা মারলাম। কিন্তু এই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই আড্ডা, এটা তো নিছক আড্ডা ওই অর্থে নয়। এই আড্ডার সাথেও কিন্তু হয়তো জীবনের জীবন দর্শন, তার একটা মিলমিশ আছে, তার একটা শত্রুতার মিল আছে। এই শত্রুতার মিল নিয়ে কিন্তু আমাদের আজকের যে কথা, সেই কথা হলো। সময় বলছে যে আমাদের আর আজকের আড্ডাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অতটা সময় নেই, কিন্তু তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা আরেকটা পর্বে পার্থদার সাথে কথা বলবো, আড্ডা মারবো, এবং খুব সহজেই সেই আড্ডাটার সাথে আমাদের সাথে আসবে ছবি, কবিতা, কবিতা, এমনকি বহিমিয়ানতা। খুব ভালো থাকবে। হ্যাঁ, খুব ভালো। নমস্কার। ছোট্ট ডাকঘরের ভিতর সমস্ত চিঠি গুছিয়ে রেখেছে, আর বাইরে পড়ছে শব্দ, দুপুরের ছায়া। দু একটা শালিক উড়ে যাচ্ছে ফিরে যাবে বলে, দু একটা ঘর দোর এখনো খোলা সকালের দরজার মতো। একান্ত জানলায় বিজয়িনীর মতো বালিকা বয়সের মেঘ থেকে উড়ে আসছে রং, নীল, লাল, বেগুনি, সবুজ। আজ আর জলসক্ষতায় যেতে ইচ্ছে করছে না, অথচ কি মায়াতল। আশ্চর্য অচেনা টানে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি ভেসে যাচ্ছি, বুঝতে পারছি নিঃশেষ নিঃশেষ। প্রবল অজানায় খণ্ড খণ্ড মায়াগন্ধে যে কথা ফেলে রাখা আছে, নৈশব্দের ভিতর যে কথা ফেলে রাখা আছে, কাছের আঁধারে মধ্যরাতে যে কথা বলে ওঠে, অযাচিত শূন্যতায় পতনের নিঃস্ব রক্তাক্ত ভৈরবে তৈরি হয় নতুন কণ্ঠস্বর, সম্পূর্ণ সংলাপ।
রক্তক্ষরণের সেই গর্ভরেণুর কাছে একান্ত বিজয়নীর মতো তোমাকে আজ একা রেখে গেলাম।